স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং। আর এই ট্রেনিং পরিচালনা করতে এই মুহূর্তে মঞ্চে আসছেন ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিকুল আমিন। এখন ব্যবসাটা বোঝার জন্য সবাইকে পিএইচডি হতে হবে। আর সফলতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইভেন ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া কিন্তু সফলতা নয়। আমি মনে করি সফলতা হচ্ছে একটা যাত্রা, একটা জার্নি। কোনো জায়গায় যদি পৌঁছে যাওয়া যদি সফলতা হতো, তাহলে মানুষ যখন আজিমপুর পৌঁছায় যায় তাহলে সবাই সফল নাকি? পৌঁছে যাওয়াটা কিন্তু সফলতা নয়। পৌঁছে যাওয়ার পরে তো আপনার সবই শেষ, ইউ গন টু ফাইনাল ডেস্টিনেশন। বাট আমরা ওই জায়গার দিকে যে যাচ্ছি, মাঝখানে যে কর্মকাণ্ডগুলো করি যাত্রাকালীন সময়, এবং সেখানে যে পজিটিভ কিছু প্রোডাকশনে আমরা থাকি, এটার নাম হচ্ছে সফলতা। আসলে মানুষের একটা টেন্ডেন্সি আছে, দেখবেন প্রত্যেকটা মানুষ দুইটা গুণ ব্যতিক্রম ভাবে ধারণ করে, যেটা অন্য কোনো জন্তু জানোয়ারের মধ্যে নাই। সেই দুইটা গুণ হচ্ছে প্রত্যেকটা মানুষ সফল হতে চায় আর প্রত্যেকটা মানুষ সুখী হতে চায়। এই সফল হওয়া আর সুখী হওয়া এটা একমাত্র মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণীকুলের মধ্যে এই প্রবণতা নাই। আপনি কি জানেন কেন? এর কারণ হচ্ছে এই দুইটা গুণ সৃষ্টিকর্তাই কিন্তু ইনসার্ট করে দিয়েছে মানুষের মধ্যে, যে তোমাকে সফল হতে হবে আর তুমি সুখী সমৃদ্ধ জীবন যাপন করো, এটাই আমার ইচ্ছা। এবং তাই কতগুলো ল অ্যান্ড অর্ডার দিয়ে একটা বুকলেট দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে তোমরা এই বুকলেট, এই ম্যানুয়ালকে ফলো করো, এই কিতাবখানি ফলো করো, দেখবে তোমাদের জীবন ঠিক মতো সফল এবং সুখী হতে পারবে। প্রত্যেকটা ধর্ম কিন্তু এই কথাটা বিশ্বাস করে যে মানুষ সফল হতে চায়, সুখী হতে চায়। এটা আপনার মধ্যেও আছে, এটা আমার মধ্যে আছে। আজকে যে আমি আপনাদের সামনে আসছি কথা বলার জন্য, এটার মধ্যে দুইটা উদ্দেশ্য আমার আছে। আমি সফল হতে চাই, আমার সুখ পেতে চাই। কিভাবে সফল হওয়া যায়, কিভাবে সুখ পাওয়া যায়, এটা কিন্তু আমাদের অনেকের জানা নেই। এবং আজকে আমাদের এই মূল প্রোগ্রামটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং দি হিউম্যান নেচার, মানুষের নেচার বা মানুষ কি চায়, এটা দিয়ে কিন্তু আজকে শুরু করতে চাচ্ছি। উই অল ওয়ান্ট টু থিংস ইন এ লাইফ, দ্যাট ইজ সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। সবাই এটা চাই, এর বাইরে কেউ নেই আমরা। এখন প্রশ্ন হচ্ছে, হাউ মেনি অফ আস নো হাউ টু বি সাকসেস অ্যান্ড হ্যাপি? আমাদের মধ্যে আমরা কতজন জানি? হাউ মেনি নোজ দ্যাট মেনি অফ আস ইভেন ডোন্ট নো হাউ টু বিকাম হ্যাপি অ্যান্ড সাকসেসফুল? জানিও না আমরা। এই না জানাটা কিন্তু আমাদের অপরাধ নয়, এই না জানাটা হচ্ছে দায়িত্ব বোধ না দেখানো। আমি দায়িত্ব দেখাইনি, আমি দায়িত্ব জ্ঞান ক্যারি করে নেই, রেসপন্সিবিলিটি শো করি নেই, তাই আমি জানি না। আমি আপনাদেরকে কেন জানি মনে হচ্ছে আপনারা সবাই রেসপন্সিবল ব্যক্তিত্ব, মানে সর্বশেষ ব্যক্তি একজন রেসপন্সিবল ব্যক্তি না হলে এইভাবে কেউ কষ্ট করে আসলে তো অনেক অনেক কিছু করা যেত। বসে ক্রিকেট খেলা দেখা যেত, অনুষ্ঠান আচার অনুষ্ঠান করা যেত, গল্প করা যেত, সময় অন্যভাবে নষ্ট করা যেত, কিন্তু তা করেন নাই। অনেক পরিশ্রম করে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। তাই আমি আপনাদেরকে দায়িত্ব সম্পন্ন লোক মনে করি। এবং আপনারা এই জিনিসটা যদি জানতে পারেন যে মানুষ কিভাবে সুখী হয়, কিভাবে সফল হয়, তাহলে আরো বেশি আপনারা মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আজ থেকে অনেকদিন আগে পড়া একটা লাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব। টম হপকিন্স একটা কথা বলছেন যে আমাদের মধ্যে অনেকে জানি না যে কিভাবে আমরা যে সফলতার পিছনে দৌড়াচ্ছি। উনি বলছেন যে এত বছর সফলতার পিছনে না দৌড়িয়ে যদি মিনিট 5 জন্য বসে একটু চিন্তা করতাম কিভাবে সফল হয়, তাহলে সফল হওয়াটা কিন্তু সহজ হয়ে যেত। Before you spend many years chasing after success, spend a few minutes defining it. বছরের পর বছর সফল হওয়ার জন্য এটার পিছনে না দৌড়ায়া জাস্ট কয়েকটা মিনিট খরচ করেন, করে বসে আগে চিন্তা করেন, বোঝার চেষ্টা করেন যে আসলে সফলতা কাকে বলে। অ্যান্ড ইট মেক সেন্স। আমি অনেক চিন্তা করেছি আসলে। এবার আমি আমারটা বলি, আমার উপলব্ধি কি ছিল। আমি চিন্তা করেছি শুধু আমি একা একা বড়লোক হয়ে গেলাম, একা একা পয়সার মালিক হলাম, একা একা সুন্দরী, দেখার কেউ নাই, তাই না? এইটার মধ্যে কোনো সুখ নাই, এই সফলতার কোনো মূল্য নাই। তাই সফলতা সেখানেই যেখানে আপনি আরেকজনকে সফল করতে পারবেন, তখন আপনি সফল। আরেকজনকে যখন সুখ দিতে পারবেন, তখনই আপনি সুখী।
কারণ আপনার উদ্দেশ্য হবে কি জানেন, আপনি দুইটা লোকের স্পন্সর করে এরপরে আপনি তাদেরকে মানুষ হিসাবে করেন। যেভাবে আপনার দুইটা সন্তানকে আপনি মানুষ বানান একইভাবে করেন, কিন্তু তা করা হচ্ছে না। করা হচ্ছে কি, গন্ডা গন্ডা লোকের জয়েন করা, দেখা হচ্ছে যে কে নিজের থেকে দৌড় দেয়। যে লোকটাকে আপনি স্পন্সর করছেন সে নিজের থেকেই সবকিছু করবে, জীবনও করবে না, সে জানেও না কি করতে হয়, এটাই তো জানে না সে। আপনি এটা আশা করছেন কেন? তাহলে আমরা এখন এক্সাম্পলটা দিতে পারছি বলে মনে করছি আমি, যে দুইটা শিশু সন্তানকে যেভাবে প্লে গ্রুপ থেকে নার্সারি থেকে লেখাপড়া করার ব্যাপারে বাবা মা দায়িত্ব দেখান, সেম দায়িত্ব দেখাইতে হবে কিন্তু যখন আপনি দুজন লোকের স্পন্সর করেন, যাতে এরা বুঝতেছে কিনা, এরা পণ্য পাচ্ছে কিনা, এরা কমিশন পাচ্ছে কিনা, এরা ব্যবসাটা বুঝলো কিনা, আর কি দরকার আর কি দরকার। কিন্তু তা না করে কি করা হচ্ছে, নির্বোধ বাবা মার মতো গন্ডা গন্ডা সন্তান জন্ম দেওয়া হচ্ছে। তাতে কি হবে এবার দেখেন, মনে করেন একজন লোকের 17-18টা বা 20টা বাচ্চা, সেখান থেকে 2-1টা বাচ্চা হয়তো কোনোভাবে শিক্ষা দীক্ষা লাভ করছে, আর 17-18টাই সন্ত্রাসী হয়েছে এবং মূর্খ হয়েছে। আপনি কার পরিচয়ে পরিচিত হবেন আপনি জানেন না কিভাবে। ওখান থেকে যে সন্ত্রাসী অ্যারেস্ট হবে, ফাঁসিতে যাবে, জেলে যাবে, আপনাকে তার বাবা বলবে, আর কিছু বলবে না। কারণ বদনামিটা মানুষ আগে করে সুনামের চাইতে। সো কতক্ষণের জন্য একটু সময় নিয়ে চিন্তা করেন, টেক ইউর টাইম অ্যান্ড থিঙ্ক। যে আপনি একটু চিন্তা করে দেখেন এক্স্যাক্টলি আপনি কি চাচ্ছেন, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, হোয়াট ইউ আর এক্স্যাক্টলি লুকিং ফর। আপনার জীবনের অবজেক্টিভ কি, হোয়াট ডু আই ওয়ান্ট ইন মাই লাইফ, হাউ ক্যান আই অ্যাচিভ দোজ থিংস। আমি কি চাচ্ছি আমার জীবনের কাছে, আমি এগুলো কিভাবে পেতে পারি। জাস্ট আস্ক ইউরসেলফ। আজকে যদি এই বুদ্ধি করে কাজটা করতে পারেন, বাসে যাবেন। যে যে অবস্থানে আছেন, যার যে বয়স, কেউ যদি 80তেও থাকেন তার জন্য যে ফর্মুলা, কেউ যদি 18তে থাকেন তার জন্য কিন্তু একই ফর্মুলা। কি, আজকে বাসায় যায় 2টা কোশ্চেন করবেন, আমি আমার জীবনের কাছে কি চাচ্ছি এবং যা চাচ্ছি সেটা আমি কিভাবে পেতে পারি। ডায়েরিতে লেখেন। আপনি কি জানেন বহু জিনিস আমরা পাইনি কেন, কারণ আমরা লিখি নাই। বিকজ ইউ ডিড নট রাইট দি অর্ডার, ইউ ডিড নট গেট দি থিংস। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটে নাই যে কেউ দরজায় টোকা দেয় নাই আর ভিতরের থেকে দরজাটা খুলে ফেলছে, হয়েছে নাকি এটা? আপনি যখন কারো বাসায় গেছেন, দরজা টোকা দেন নাই, চুপচাপ দাঁড়াইছেন আর আল্লাহর কাছে কইতেছেন আল্লাহ দরজাটা খুলে যাক, সিম ফাঁক বলে নাই। আপনাকে দরজায় নক করতে হবে, কলিং বেল টিপতে হবে। অনেক সময় দরজায় এত জোরে জোরে আঘাত দিয়ে বলতে হয়, শুনতেছেন না আমি যে দরজা পিটাইতেছি। দেখছেন অবস্থা? আর সেখানে আপনি সফলতা চেয়েছেন, চুপচাপ এক কোণার মধ্যে বসে বিদ্যা অর্জন করে যে আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, জীবনও করে দেবেন। আমি তো উনি ডিক্লারও দিচ্ছে, আমি সে জাতি বা গোষ্ঠীর কোন ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না সে নিচের চেষ্টা করে। নাও দি চয়েস ইজ ইয়োর্স। সিদ্ধান্তটা আপনার। কারণ কি, আপনি বলবেন কেউ কি চায় না নাকি তার জীবনে পরিবর্তন হোক? হয়তো বা চায় না, কিন্তু সে করে না, সে চিন্তাও করে না, সে ওইভাবে কাজও করে না। এবং আমি বিশ্বাস করি যে আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমি যতটুকুই অর্জন করেছি আমার জীবনে, পুরোটাই কিন্তু ম্যাজিক, কিন্তু এটা সেটা কি, আই থিঙ্ক অ্যান্ড আই থট দ্যাট ওয়ে। দেখেন, মাত্র কিছুদিন আগের কথা বলি, টিভিতে বসে একটা আনন্দ বিনোদন অনুষ্ঠান দেখছিলাম। তো সেখানে যোগ করে একটা অনুষ্ঠান দেখাচ্ছে, বাবা এবং ছেলে। ছেলে শট, ছেলেকে বলতেছে বাবা তুই এখান থেকে লাফ দে। ছেলে বলতেছে বাবা আমি লাফ দিলে তো ব্যথা পাবো। বলে চিন্তা করিস না, আমি ধরবো, তুই লাফ দে। বলে তুমি ধরবা তো? বলে হ্যাঁ ধরবো। মনে রেখেও কিন্তু? হ্যাঁ আমি ধরবো। লাফ দিলাম কিন্তু? হ্যাঁ আমি ধরবো, তুই লাফ দে না। দিছে লাফ, বাপে ধরে নাই, ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার পর বলে তুমি বাবা এই কাজটা কেন করলা? বলে দেখ তোর এই ব্যথাটা কিন্তু সপ্তাহখানিক পরে চলে যাবে, কিন্তু আজকে একটা শিক্ষা রাখ, জীবনে বাপেরও বিশ্বাস করিস না। আপনি বলেন, যদি কোনো মাধ্যম, কোনো মিডিয়া যদি এই ধরনের জোক আমাদের, মানে আপনি তো শিখতেছেন না, শিখতেছে আপনার বাচ্চা। আপনার বাচ্চা তখন পাশে বসে চুপচাপ আপনার দিকে তাকায় বলতেছে আজকে একটা হাদিস পাইছি, তোমারও বিশ্বাস নাই। যে কারণে বাবা মা যখন ছেলে মেয়েদেরকে কোনো বুদ্ধি পরামর্শ দেয়, ছেলে মেয়েটা নিতে চায় না, কারণ ফর্মুলা হচ্ছে বাপেরও বিশ্বাস নাই। আপনি বুঝতে পারতেছেন? আমাদের এডুকেশনের মধ্যে কিন্তু পয়জন ইনজেক্ট করা আছে, এটাকে বের করে নিয়ে যেতে হবে। উই হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্ট ওয়ে।
যে আই ক্যান বি সাকসেসফুল। আপনি জানেন একটা সিক্রেট বলি, পৃথিবীতে যত ব্যক্তি সফল হয়েছে এরা এই জন্য সফল হয়নি যে তাদের মগজের সাইজ অনেক বড়, বরং তারা সফল হয়েছে এই জন্য তাদের চিন্তার সাইজ বড়। এটা প্রমাণ হয়েছে। সাকসেস ইজ ডিটারমাইন্ড বাই দি ওয়ান্স থিঙ্কিং, নট সো মাচ বাই দি সাইজ অফ ওয়ান্স ব্রেন। যদি ব্রেন দিয়ে যদি একজনকে সফল বলা যেত, তাহলে সবচেয়ে বড় ব্রেন কার? হাতির, তিমি মাছের, তারা মানুষের চাইতে বেশি সফল হতো, কারণ মগজের সাইজ অনেক বড়। সাইজ দিয়ে কিন্তু মানুষ সফল হয় না, মানুষ চিন্তার সাইজ দিয়ে মানুষ সফল হয়। এখন চিন্তাটা ছোট্ট ব্রেনও কিন্তু চিন্তা বড় করা যায়। আপনাকে এই চিন্তাটা করার ব্যাপারে কে আটকাইছে? কেউ আটকায় নেই। আপনি যত এক্সকিউজ দিবেন কোনো কাজ হবে না। একটি লোকও আপনাকে বড় চিন্তা করার ব্যাপারে আটকায় নেই, আপনি নিজেকে নিজে আটকাইছেন। আমাদের মাইন্ডকে আমাদের কন্ট্রোল করতে হবে, বিকজ আওয়ার মাইন্ড ইজ আওয়ার ওবিডিয়েন্ট সার্ভেন্ট। ইউর মাইন্ড ইজ ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আপনি আপনার ব্রেনকে, আপনার চিন্তাকে যা বলবেন, আপনি যদি বলেন যে আমি ডেস্টিনি করলে ধরা খাবো, আসলে আপনি ধরা খাবেন। দেখবেন কেউ না কেউ আপনার ধরা দিয়ে চলে গেছে, কারণ আপনি নিয়ত করছেন যেভাবে, আল্লাহ পুরা করতেছে এইভাবে। কারণ উনি বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেভাবে নিয়ত করবো ওইভাবে ফল পাইবা। নাকি উনি তো এটাও বলে দিচ্ছে যে তুমি যেভাবে নিয়ত করবা মাশাআল্লাহ ওইভাবে তোমার অ্যাচিভমেন্ট হবে। এখন থেকে তুমি নিয়ত যেভাবে করবা সেভাবে চলবে। তা আপনি নিয়ত করতেছেন গাড়ির তলে পড়বো, গাড়ির তলে পড়বো, গাড়ির তলে পড়বো, দেখা যাবে যে রাস্তাতে একটা গাড়ি পড়া নাই, এরপরে ঠেলা গাড়ি নিচে পড়ে গেছেন। কারণ কি? নিয়ত যেভাবে হয়েছে এইভাবে চলে গেছেন। আর যে নিয়ত করে ভিন্নভাবে, সে বিপদে পড়েও কিন্তু বাইচে যায়। অল্পের জন্য বাইচে গেছি, কেন বাইচে গেছেন? কারণ আপনি তো আসলে পড়ার কথা না, আপনার নিয়ত ছিল আপনি বাইচে যাবেন, আপনি ভালো থাকবেন। সো আমরা আমাদের মাইন্ডকে যেভাবে বলবো সেইভাবে কাজ করে, তাকে যে প্রোগ্রাম দেওয়া হবে সে এক্স্যাক্টলি ওইটাকে প্রসেস করে। আপনি যদি তার প্রোগ্রাম দেন এক্সেল, সে কাজ করবে না ওয়ার্ডে। আপনি যদি তার সাথে কাজ করেন একটা ফাইলে, সে কিন্তু আরেকটা ফাইল আনবে না। আজ পর্যন্ত এমন হয়েছে যারা কম্পিউটার লিটারেট, যে আপনি এক্সেলের মধ্যে ক্লিক করছেন, ওয়ার্ড ফাইল চলে আসছে, আপনি জেপিজিতে ক্লিক করছেন, ইলাস্ট্রেটর চলে আসছে, এরকম হয়েছে নাকি? তা আপনি বলতেছেন হবে না, এটা কেন হবে? এখন থেকে না শব্দ বাদ দিয়ে যত কথা বলা যায় তত ভালো, কারণ নাতে কিন্তু ক্ষতি আছে। দেখেন আমরা অনেক সময় পজিটিভ কথা মনের অজান্তে নেগেটিভ অর্থে কিন্তু উপস্থাপন করি। শুনবেন দুই একটা। বলতেছে কেমন আছেন, কয় খারাপ না। এখন আমাদের ভাগ্য কিন্তু লুকায়িত কোথায়? আমাদের ভাগ্য লুকায়িত হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে। আমরা আর আমাদের মাথাটা হচ্ছে একটা কম্পিউটারের মতো। শুধু কম্পিউটারের মতো না, আসলে কিন্তু এটা কম্পিউটার, এটা বায়োলজিক্যাল কম্পিউটার, এটা ইলেকট্রনিক কম্পিউটার নয়, এটা হচ্ছে বায়োলজিক্যাল কম্পিউটার, যেটার ক্যাপাসিটি আনবিলিভেবল। আনবিলিভেবল, ইউ ক্যান জাস্ট ক্যানট থিঙ্ক ইভেন যে এটার ক্যাপাসিটি কত। এক একটা মানুষের ব্রেনের ক্যাপাসিটি কত আমি আপনাকে একটা ধারণা দেই। আলবার্ট আইনস্টাইন নাকি তার টোটাল ব্রেনের 20 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারছে। তাহলে বুঝেন এবার কত বড় সাইজের ব্রেন, আমরা সেই তুলনায় কতটুকু ইউজ করছি। সো এটার প্রোগ্রামার কে? এটাকে প্রোগ্রাম করতেছে কে? আমি নিজে। আমরা নিজেরা নিজেকে প্রোগ্রাম করতেছি, যে কারণে অ্যাজ পার প্রোগ্রাম এটা কাজ করছে। যেভাবে এটাকে প্রোগ্রাম করা হয় সেইভাবে কাজ করে যাচ্ছে। তাহলে চলেন আমরা আজকে 3টা সফটওয়্যার, 3টা গোল্ডেন রুলস দিয়ে এটাকে প্রোগ্রাম করবো আজকে। 3 গোল্ডেন রুলস উইল ডেভেলপ। আমরা যদি 3টা সফটওয়্যার যদি আজকে আমাদের মাথার মধ্যে ইনস্টল করতে পারি, তাহলে দেখবেন আপনার জীবনে মোড় ঘুরে গেছে। সে প্রোগ্রামগুলো কি? একটার নাম হচ্ছে বিলিভ, সফটওয়্যারের নাম। আরেকটা সফটওয়্যারের নাম কি? ড্রিমস। আরেকটা সফটওয়্যারের নাম কি? অ্যাটিটিউড। এই 3টা সফটওয়্যার যদি ইনস্টল করা যায় এই বায়োলজিক্যাল কম্পিউটারে, ইউ আর গোয়িং টু বি সাকসেসফুল ফাস্টার দ্যান ইভার। এখন কেন বিলিভ? বিশ্বাস কেন বললাম? হোয়াই বিলিভ? বিকজ যখন আপনি কোনো কিছু বিশ্বাস করা শুরু করেন, দেখবেন আপনার ভিতরে আরেকটা জিনিস তৈরি হয়, এটার নাম হচ্ছে সাহস। আর সাহস না থাকলে মানুষ কোনোদিন কোনো কাজ করতে পারে না। সো বিলিভ ক্রিয়েটস দি কারেজ, অ্যান্ড কারেজ ক্যান হেল্প আস টু ডু প্ল্যান অ্যান্ড অ্যাকশন। আমরা তখন একটা পরিকল্পনা করতে পারি, কাজটাও করতে পারি, যখন আমরা বিশ্বাস করা শুরু করি। এখন বিশ্বাস তো নষ্ট হয়ে গেছে অনেকদিন আগে, কারণ অনেকে আপনাকে বলছে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না, আপনি ধরা খাবেন। আপনি জানেন মজার ব্যাপার হচ্ছে, কোনো কাজ বাধা দেওয়ার জন্য লোকের অভাব নাই, পরামর্শ দেওয়ার লোকের কিন্তু অভাব আছে। যখন কোনো বন্ধু বান্ধব আপনাকে বলবেন যে এগুলো করতে যায় না খামাখা, তো কি করবো? আমি কি জানি।
বলে তুমি জানো না মানে তাহলে মানা করতেছো কেন? তুমি বলো। বলে আমি জানলে তো আমি নিজেই করতাম, বসে থাকতাম না তো। শুধু জানি যে তুমি কাজটা করো না, করলে তুমি ধরা খাইবা। তো বলে এখন কি অবস্থা আছি জিজ্ঞাসা করেন। মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো ছাত্র বলে যে দোস্ত তুই মেট্রিক পরীক্ষা দিস না, আমি 2 বার ট্রাই করছি, ফেল করছি, খবরদার দিস না, কারণ দিলে তুই ধরা খাবি। তো বলে পরীক্ষা না দিলে কি হইল? ধরা তো খাইয়ে নিলাম। কোনটা ভালো? একজন এসে বললো যে আল্লাহ আমারে বাঁচাইছে, মেট্রিক পরীক্ষা আমি দেই নাই, দিলেই ফেলটা করতাম। একদম বাইচে গেছে কিন্তু সে, কারণ দেয়নি কেন? সে বাইচে গেছে, দিলে ধরাটা খাইতো। আমার কথা হচ্ছে অ্যাটলিস্ট দিয়া ফেল করলে তো বুঝতে পারতো কেন ফেল করছে। একটি সফল ব্যক্তি পাওয়া যাবে না যে সিরিজ অফ ফেল করে নাই। একটি বিজ্ঞানী পাওয়া যাবে না যে সিরিজ অফ ফেল করে নাই। কারণ কি? ফেলিউর ইজ ইউর লার্নিং কার্ভ। আপনি যখন ফেল করেন তখন শিখতে থাকেন। মোর ইউ মেক মিস্টেক, মোর ইউ লার্ন, বিকজ মিস্টেক ইজ ইউর ফ্রেন্ড অ্যান্ড ইউ লার্ন থ্রু অলওয়েজ ফ্রম মিস্টেক। এখন ড্রিমটা আপনার কেন চলে গেছে? ড্রিম চলে গেছে কারণ আপনার ভিতরে কোনো ভিশন ছিল না। ড্রিমও ডেভেলপ করা সম্ভব। ড্রিম ডেভেলপ করতে হলে আপনার ড্রিমের কতগুলো রুলস আছে। ড্রিমের একটা প্ল্যান থাকতে হবে, একটা অ্যাকশন থাকতে হবে, তাহলে সেই ড্রিমটা কিন্তু সফল হবে। ড্রিম অলওয়েজ ফলো দি রুলস অফ প্ল্যান অ্যান্ড অ্যাকশন। যেই স্বপ্নের মধ্যে কোনো পরিকল্পনা নাই, যেই স্বপ্নের মধ্যে কোনো অ্যাকশন নাই, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না। তার মানে আপনি যখন স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখার পরে একটা পরিকল্পনা করে অ্যাকশনে নেমে যাবেন, দেখবেন আপনি সফল হবেন। এখন ড্রিমও কিন্তু ডেভেলপ করা সম্ভব। সেটারও কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। এইটাও কিন্তু দিনে একবার 1 ডোজ খাবেন 30 মিনিটের জন্য। সেটা কি? এমন একটা বই আমি আপনাকে বলবো আজকে, যে বইটা একটা ব্যাপার আছে। আমি যখন MLM করি, নেটওয়ার্ক মার্কেটিং করি, এই পর্যন্ত আসছি, আজকে আপনাকে আমি সত্য কথাটা বলে দিই। এই বইটি হচ্ছে সেটার কারণ। আজ থেকে 15 বছর আগে আমি এই বইটা পড়েছিলাম, যে বইটা আমি আপনাদেরকে আজকে রিকমেন্ড করব। বইটা তখন পড়েছিলাম আমি ইংরেজিতে, ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, কিন্তু এখন এটা বাংলায়ও পাওয়া যাচ্ছে, উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক। এই বইটাও প্রত্যেকদিন রাতে অন্তত হাফ এন আওয়ার জন্য একবার পড়বেন। এটা আপনার ভিতরে প্রচুর ড্রিম তৈরি করবে। আপনি কি জানেন, আরেকটা সিক্রেট বলে দিই, আমেরিকার যত প্রাক্তন প্রেসিডেন্টের জীবন ইতিহাস আমি পড়েছি, তার মধ্যে 90% প্রেসিডেন্টের জীবনীতে আমি পড়েছিলাম যে তারা এই বইখানি পড়েছে, ইনক্লুডিং জিমি কার্টার, রিচার্ড নিক্সন, সবাই। ইভেন রোনাল্ড রিগান বলেছে যে আমার জীবনের একটা চেঞ্জ আসছে কিন্তু এই বইটা পড়ার পর থেকে। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। আমি আশা করবো আপনারা সবাই বইটা পড়লে বুঝতে পারবেন যে আপনি অসম্ভব স্বপ্ন দেখা শুরু করবেন যখন এই বইটা পড়বেন। অসম্ভব রকমের, যেটা মানুষের কাছে অসম্ভব কিন্তু আপনার কাছে মনে হবে কি সম্ভব। তাই আমি এই ড্রিম দেখতেছি। নেক্সট, অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে কি? দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গির সফটওয়্যারে কিন্তু আপনার মাথার মধ্যে ইনস্টল করতে হবে। আপনি দেখেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে সঠিক দৃষ্টিভঙ্গি, যেটাকে আমি বলি পজিটিভ অ্যাটিটিউড হবে না হবে, ততক্ষণ কিন্তু আপনার সাকসেসের যে থার্ড ল, এই থার্ড লটা কমপ্লিট হবে না। নাও হোয়াট ইজ অ্যাটিটিউড? অ্যাটিটিউড হচ্ছে মানসিকতা। আপনি কিভাবে একটা জিনিসকে দেখেন আর কিভাবে উপস্থাপন করেন। প্রথমে চলুন আমরা দেখি এক্সপার্টরা কি বলতেছে অ্যাটিটিউড সম্বন্ধে। এক্সপার্টরা বলছেন 93% of our success in sales, at work and in our life results from our attitude. আমাদের জীবনে, কাজে, ব্যক্তি জীবনে, যে কোনো স্থানে 93% যে সফলতা আসছে তার জন্য মূল কারণ হচ্ছে অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু আমার নিজের কোনো তৈরি করা স্টেটমেন্ট নয়, ইট ইজ এক্সপার্টস স্ট্যাটিস্টিক্স। এখন কারো ভিতরে যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে তাহলে কি হবে? তার যত ভালো গুণ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, তার ভিতরে উৎসাহ উদ্দীপনা নষ্ট হয়ে যাবে। দি নেগেটিভ অ্যাটিটিউড উইল কিল ইউর হোলি স্পিরিট অ্যান্ড ড্রিমস, বিকজ অ্যাটিটিউড ইজ হাউ ইউ থিঙ্ক অ্যান্ড টক। অ্যাটিটিউড হচ্ছে আপনি কিভাবে চিন্তা করেন আর কিভাবে কথা বলেন। তো আপনি যদি চিন্তা করেন নেগেটিভ, তাহলে আপনার কিন্তু হোলি স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। আর যদি পজিটিভ অ্যাটিটিউড দেখেন আপনি, দেন পজিটিভ অ্যাটিটিউড উইল রেজ ইউ আপ অ্যান্ড বিল্ড ইউর ফিউচার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার। সো চয়েস ইজ ইউরস। শুরুতে বলছিলাম পছন্দটা আপনার। আপনি কি ইলিশ মাছের অর্ডার দিবেন, না কই মাছের অর্ডার দিবেন, না বাসি ভর্তার অর্ডার দিবেন, কি দিবেন এটা আপনার। নাকি কাঁচা মরিচের দিবেন, না পোড়া মরিচের দিবেন। পেট খারাপ হওয়ার জন্য রেস্টুরেন্ট দায়ী না, যিনি খাওয়ার অর্ডার দেয় তিনি দায়ী। কারণ কোন খাবারটা উনি অর্ডার দিচ্ছে সেটার উপরে পেটের সম্পর্ক। আপনার পেটের অবস্থা খারাপ, আপনি মরিচের ভর্তার অর্ডার দেন কেন? কারণ এটা কিন্তু অনেকে খেয়ে হজম করে চলে গেছে। তার মানে খাওয়াটা খারাপ না, অর্ডারটা খারাপ।
So you have to know how to order your menu. Next, according to MLM expert, যারা মাল্টি লেভেল মার্কেটিং করছেন তাদের কিন্তু কথা আর একটু ভিন্ন। এনারা বলতেছেন মাল্টি লেভেল মার্কেটিং এর সফলতা নাকি 99%ই হচ্ছে অ্যাটিটিউড, জাস্ট 1% হচ্ছে আপনি কিভাবে এই কাজটা করবেন কৌশল। The network marketing business success comes 99% from attitude, 1% from mechanism with marketing tax. তার মানে দেখবেন অনেকে মার্কেটিং প্ল্যানটা দেখাইতে পারে না, মার্কেটিং প্ল্যান বুঝাইতে পারে না, কোনটা এক্সপ্লেন করতে পারে না, কিন্তু পিএইচডি হয়ে বসে রয়েছে। আপনি কি জানেন কেন? বিকজ হি ইজ গেইনিং ফ্রম অ্যাটিটিউড। তার অ্যাটিটিউড হচ্ছে আমি পিএইচডি হব। সেমিনার না দেখাতে পারলে কি হয়? আবার অনেক লোক দেখবেন সারাদিন টুখার ট্রেনিং দিতে পারে, কিন্তু এখন পর্যন্ত সিলভার ব্রেক করতে পারে নাই, বিকজ হি লস্ট হিজ অ্যাটিটিউড, বাট হি ইজ ক্যারিং 1% এক্সপার্টিজ হুইচ রিয়েলি নট এ ম্যাটার টু বিকাম সাকসেসফুল। তাই না? তাহলে এখন থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে অ্যাটিটিউড অলওয়েজ দি সিক্রেট উইপন অফ সেলস। অ্যাটিটিউড হচ্ছে যে কোনো সেলসের সিক্রেট উইপন পর্যন্ত, উইপন মানে অস্ত্র, আর্মস। এবং যার অ্যাটিটিউড যত ভালো সে ততটুকু সফল হবে। তাহলে এটাকে কিভাবে গ্রো করবেন? গুড অ্যাটিটিউড সেজ হু ইউ আর। ভালো দৃষ্টিভঙ্গি বলে দেয় আপনি কে, বাট রাইট অ্যাটিটিউড সেজ হুইচ ওয়ে ইউ আর গোয়িং টু বি। সঠিক দৃষ্টিভঙ্গি বলে দেয় আপনি কোন দিকে যাবেন। যখন আপনার মধ্যে থাকে ভালো অ্যাটিটিউড, ইট ক্যান অনলি বিল্ড ইউ। এটা আপনাকে তৈরি করতে পারে যে আপনি একজন সফল ব্যক্তি হওয়ার জন্য যেভাবে নিজেকে উপস্থাপন করবেন, আপনাকে মানুষ দেখলে বলবে যে লোকটার একটা গুড অ্যাটিটিউড আছে। কিন্তু আপনি যদি টিম করতে যান, দেন আপনার দেওয়া দরকার হচ্ছে রাইট অ্যাটিটিউড, যে অ্যাটিটিউডটা হলে আপনার টিমকে গড়া যায়। সো যখন আপনার দুইটা অ্যাটিটিউডে থাকবে তখন আপনি সফল হতে পারবেন। তাহলে আমাদের কোন অ্যাটিটিউডটা দরকার, গুড আর রাইট? বোথ। উই নিড টু ডেভেলপ বোথ অ্যাকচুয়ালি। দুইটাই আমাদেরকে ডেভেলপ করতে হবে, কারণ যখন আমাদের গুড অ্যান্ড রাইট দুইটাই থাকবে, এইটাই হচ্ছে সঠিক অ্যাটিটিউড, এবং এই অ্যাটিটিউডটার নাম হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। সো ওয়েন ইউ ক্যারি গুড অ্যান্ড রাইট অ্যাটিটিউড, দ্যাটস দ্য বেস্ট অ্যাটিটিউড ইউ ক্যারি, বিকজ দ্যাট ইজ কল্ড পজিটিভ অ্যাটিটিউড। তো ফর্মুলা যদি করি, গুড প্লাস রাইট ইকুয়াল টু পজিটিভ অ্যাটিটিউড। এখন অ্যাটিটিউড বিল্ড করার জন্য কি করতে হবে? দেখেন, অ্যাটিটিউড ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে এক্সারসাইজ, প্র্যাকটিস। You have to practice many things. Number one, you have to think positive. আপনাকে আগে চিন্তা করতে হবে পজিটিভ, আপনাকে ওইভাবে প্র্যাকটিস করতে হবে। যে কোনো জিনিসের মধ্যে কেউ যদি নেগেটিভ কথা বলেও আপনি জোর করে পজিটিভ চিন্তা করার চেষ্টা করেন, দেখবেন আপনার ভিতরে এই গুণটা তৈরি হয়ে গেছে। টক পজিটিভ, ওইভাবে কিন্তু কথাটা বলেন। আর মানুষ কেন পজিটিভ কথা বলবে বা আপনি কেন পজিটিভ কথা বলবেন? বিকজ দি ওয়ে ইউ টক ইজ দি ওয়ে ইউ ওয়ার্ক। আপনি যেভাবে কথা বলবেন কাজটাও কিন্তু ওইভাবে করবেন। আর কাজটা কেন ওইভাবে করবেন? বিকজ দি ওয়ে ইউ ওয়ার্ক, দি ওয়ে ইট হ্যাপেন্স। যেভাবে কাজটা করবেন রেজাল্টটা কিন্তু এইভাবে হবে। এইভাবে আপনি আপনার ভিতরে অ্যাটিটিউড ডেভেলপ করতে পারেন, এবং খুব সহজ। এটা ডেভেলপ করার জন্য মাস দরকার নাই, এটা ডেভেলপ করার জন্য সপ্তাহ দরকার নাই, এটা ডেভেলপ করার জন্য দিনেরও দরকার নাই, এটা দরকার হচ্ছে ফিউ সেকেন্ড। সেটা কি জানেন? জাস্ট আজকে এই মুহূর্তে বসে ডিসিশন নেন না যে আজকে থেকে আমার নেগেটিভ কথা বলা বাদ, নেগেটিভ চিন্তা করা বাদ, নেগেটিভ কাজ করা বাদ, আমি বদলায় গেলাম। যে কথাটা শুরুতে বলছি, দেয়ার ইজ সামথিং ইউ ক্যান ডু টুডে দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। দ্যাট ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট। সো দেয়ার ইজ নো ম্যাজিক। নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য কোনো ম্যাজিক নাই, কেউ কোনো দক্ষ কারিগর না, কারো কাছে কোনো জাদুবিদ্যা নাই। এটা সিম্পলি কতগুলো টাস্ক, কতগুলা ফর্মুলা আপনি বুঝলে কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারবেন। আগে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং অনেকে না জানার কারণে কিন্তু ব্যর্থ। নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে অফ মুভিং রেঞ্জ অফ প্রোডাক্টস। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেন অ্যান্ড বাস, দুইটাই তো প্যাসেঞ্জার ক্যারি করে, দুইটার মধ্যে সিট আছে, দুইটার মধ্যেই চাকা আছে, আপনি বলবেন ট্রেন ইজ ফাস্টার দ্যান বাস, আর কিছু না। কিন্তু যেদিন থেকে ট্রেন চালু হয়েছে বাস কি বন্ধ হয়ে গেছে নাকি? বন্ধ হয়নি। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং মধ্যে পার্থক্য হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফর্ম অফ ফাস্টেস্ট ওয়ে অফ মুভিং রেঞ্জ অফ প্রোডাক্টস ফ্রম এ পয়েন্ট অর ফ্যাক্টরি টু কাস্টমার ডাইরেক্টলি থ্রু এ সেলস টিম। একটা বিপণন কর্মী দল দ্বারা, যাদেরকে আমরা বলে থাকি নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর। এই হচ্ছে পার্থক্য। তাইলে আপনি বুঝতেছেন যে ট্রেনটা একটু ফাস্ট যাচ্ছে, এটা জায়গায় জায়গায় ক্রসিং এ দাঁড়ায় না, বাস দাঁড়ায়, এতটুকু পার্থক্য। আবার অনেকে নেটওয়ার্ক মার্কেটিংকে অন্যভাবে উপস্থাপন করে, এটাকে বলা হয় এটা হচ্ছে সিম্পলি একটা সিস্টেম অফ মার্কেটিং
যেখানে আপনি জাস্ট অন্য লোকদেরকে জানতে দিবেন যে আমার কাছে এই জিনিস আছে। যদি কোনো কারণে কারো দরকার হয়, মনে করেন আমার পকেটে একটা মোবাইল আছে, আমি মোবাইলটা বাইর করে দেখালাম, দেখানোর পরে আমার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো সময় কারো কোনোদিন মোবাইলের দরকার হয় তাহলে জানবে যে আমিনের কাছে একটা মোবাইল আছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এর উদ্দেশ্য। অ্যানাদার ওয়ে অফ এক্সপ্লেইন, আরেকভাবে যদি বলা যায় তাহলে বলা যায় নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ সিস্টেম ফর ডিস্ট্রিবিউটিং গুডস অ্যান্ড সার্ভিসেস। এইটা পণ্য এবং সেবা ডিস্ট্রিবিউট করার একটা সিস্টেম, যেখানে নেটওয়ার্ক অফ থাউজেন্ডস অফ ইন্ডিপেন্ডেন্ট সেলস পিপল কল ডিস্ট্রিবিউটর, হাজার হাজার ইন্ডিপেন্ডেন্ট সেলস পিপল যারা এটাকে মুভ করে, ডিস্ট্রিবিউট করে, যাদেরকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটর। এবং ডিস্ট্রিবিউটরের কাজ কি এবং ডিস্ট্রিবিউটর কি করে? ডিস্ট্রিবিউটর দুইভাবে পয়সা আয় করে। একটা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ পারচেজ, সে কিনে বা বিক্রি করে, এটাতে সামান্য আয় করে। সবচেয়ে বেশি আয় করে কিন্তু হোলসেলে। হোলসেল মানে তারা স্পন্সর করে, যখন কাউকে স্পন্সর করে এটাকে আমরা বলি হোলসেল। So distributor earn money by selling product and services and also by recruiting and sponsoring others who become part of sales organization called downline associate. ওই যে একটু আগে বলছিলাম ছেলে হোক মেয়ে হোক দুটি স্পন্সরই যথেষ্ট, দ্যাট ইজ ইউর ডাউনলাইন অ্যাসোসিয়েট। এখন সেই ডিস্ট্রিবিউটররাই কিন্তু বিজনেসটাকে এক্সপান্ড করে, অনেক দূর নিয়ে যায় এবং তখনই আপনার বিজনেসটা বাড়তে থাকে। আদারওয়াইজ আপনি যদি শুধু নিজের মধ্যে বিজনেসটা রাখেন একা একা, তাহলে আপনি বিজনেস করতেছেন বাট ইউ হ্যাভ নো সাকসেস, বিগার সাকসেস। এখন অনেকে এটাকে ক্যারিয়ার হিসেবেও নিচ্ছে। আপনাকে জানতে হবে হোয়াই, কেন ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। ইজ বিকজ এখানে তারা একটা মূল্যায়ন পায়, একটা দাম পায়, একটা রিকগনিশন পায়, এখানে ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার চেঞ্জ হয়, এখানে জীবনে অনেকগুলো অর্থ খুঁজে পায়। So there are so many reasons why people do the network marketing. Network marketing provides opportunity to build a career. সোজা কথা, কিভাবে সাকসিড ফাইন্যান্সিয়ালি, অলসো টু গেট রিকগনিশন। আজকে দেখবেন রিকগনিশন, আজকে যারা মনে করেন রিকগনাইজ হবে তারাই জিজ্ঞাসা করে দেখেন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে ওটা করবেন কিনা, আপনাকে এর চেয়ে বেশি পয়সা দেবো। তখন সে চিন্তা করবে কিনা আমি তো এই মূল্যটা পাবো না যেটা আমাকে দেয়া হচ্ছে। ইন ওয়েজ দ্যাট মোর ট্রেডিশনাল ফর্মস অফ বিজনেস হ্যাভ নট। বহু ট্রেডিশনাল বিজনেস আছে যারা এভাবে মানুষকে দাম বা মূল্য দেয় না বা রিকগনাইজ করে না বা আপলিফট করে না, যেটা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম করা হয়। মানুষ আরো একটা কারণে এটাতে জয়েন করে, সেটা হচ্ছে এখান থেকে তারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, অ্যাটিটিউড, বিলিভ, ফ্রেন্ডলিনেস, এগুলো সব তারা ডেভেলপ করতে পারে। ডিজায়ার টু বি রিকগনাইজ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোটিভেশন ফর দি পিপল হু জয়েন দি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন। কারণ তাকে মূল্যায়ন করা হবে, তাকে আপলিফট করা হবে, তাকে অন্যভাবে পরিচিত করা হবে, এই আশায় কিন্তু অনেকে নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করে। People also join this profession for personal development, positive attitude, friendliness and improve their self-esteem. আপনি তো বহু ব্যবসায়ীর সাথে জড়িত ছিলেন আগে। একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসার সংগঠন অথবা একটা ক্যারিয়ার দেখান যেখানে আপনি চাকরিতে ঢুকছেন বা ব্যবসা যাওয়ার পরে আপনার বস ডেইলি বা সপ্তাহে বা মাসে একবার আপনাকে অ্যাটিটিউড, বিশ্বাস, স্বপ্ন সম্বন্ধে ব্রিফিং দিছে। হে মিস্টার, তুমি বিশ্বাস করা শুরু করো, তুমি জীবনে অনেক কিছু করতে পারবা, তুমি অনেক সফল হবা, তুমি একদিন আমার জায়গায় আসতে পারবা। এই কথাটা কোনোদিন আপনাকে বলছে? আপনি কোনোদিন বলতে পারছেন বস দোয়া করেন আগামী 2 বছরের মধ্যে আপনার জায়গায় আমি চলে আসতেছি, আপনাকে তারপরের দিনে ফায়ার করে দেবে? কারণ আপনি একটা অসম্ভব স্বপ্ন দেখতেছেন যেটা তার জন্য ক্ষতিকারক। এই জন্য ট্রেডিশনাল বিজনেসে কোনো স্বপ্ন দেখানো হয় না, কারণ স্বপ্ন দেখানো খারাপ। তাই আপনাদের জন্য একটা ফর্মুলা ট্রেডিশনাল বিজনেসে ছাপাই দিছে, বলছে চাটাইয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না। মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে বহুত বড়লোক দেখছি যারা চাটাই কেন শোয়ার জায়গাও পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় পরিশ্রম করে বড়লোক হয়ে গেছে। আমরা কেন হতে পারতেছি না? কারণ আমরা কেন হচ্ছে, কারণ আমাদেরকে সাবধান করে দিচ্ছে খবরদার চাটাই শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না, কারণ তুমি স্বপ্ন দেখিলে আমার স্বপ্ন ভঙ্গ হইবে। এটা হচ্ছে জেলাসি। একমাত্র নেটওয়ার্ক সিস্টেম যেখানে কিন্তু একজন আরেকজনকে স্বপ্ন দেখায়, কারণ আপনার স্বপ্ন বিল্ড হইলে আমারটাও বিল্ড হয়ে যাচ্ছে, আপনি লাভবান আমিও লাভবান। এটাকে ইংলিশে বলে উইন উইন সিচুয়েশন। এবং যারা নিজেকে মনে করেন যে আমি জীবনে ব্যর্থ, তাদের জন্য কিন্তু এটা দ্বিতীয় সুযোগ। দিস ইজ ফর দি সেকেন্ড চান্স ফর দি ফেলিওর পিপল। যারা জীবনে কিছুই করতে পারে নাই তাদের জন্য এটা আমি আবার বলবো সুবর্ণ সুযোগ যে তারা জীবনে কিছু করতে পারবে। সো দেয়ার আর 2 থিংস ইন MLM অর নেটওয়ার্ক মার্কেটিং। 2টা জিনিস আছে নেটওয়ার্ক মার্কেটিং এ। একটা হচ্ছে আপনাকে কাস্টমার নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, আরেকটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের দিকে খেয়াল রাখতে হবে। সো কাস্টমার নেটওয়ার্কটা কি? কাস্টমার নেটওয়ার্ক হচ্ছে
যারা আপনার সংগঠন থেকে মালগুলো কিনে, যাদেরকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটর। আর ডিস্ট্রিবিউশন কি? ডিস্ট্রিবিউশন হচ্ছে যেখান থেকে পণ্যটা আপনি পিক করেন। তাহলে চলুন আমরা আগে দেখার চেষ্টা করি হোয়াট ইজ কাস্টমার নেটওয়ার্ক। দি কনজিউমার হু পারচেজ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস ফ্রম ইউর নেটওয়ার্ক ইজ দ্য কাস্টমার নেটওয়ার্ক। আর ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে দি সিস্টেম ফ্রম হোয়ার কাস্টমার পারচেজ প্রোডাক্ট ফর দেয়ার নিডস। এখানে সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে গেছে, আপনারা জানেন। আরডিসি, আইআরডিসি, এসডিসি, এই যে বিভিন্ন জায়গায় বা নেট অফিস বা শপিং মল, যে কোনো জায়গায় সৃষ্টি করাটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার। তাহলে দুটো জিনিসই কিন্তু আপনার হাতে আছে, কাস্টমার নেটওয়ার্কও আছে, ডিস্ট্রিবিউশন সেন্টারও আছে। তাহলে আপনাকে কি করতে হবে? শুধু কাজটাই করতে হবে, কাজটা করাটাই বাকি। কাজ করাটাই বাকি আছে দেখে আপনার বিজনেসটা আগাচ্ছে না। সো এখন থেকে নিজেকে চিন্তা করতে হবে কি? ডায়মন্ড। যদি ডায়মন্ড হিসাবে নিজেকে এখানে সেলিব্রেট করতে চান, তাহলে একটা সিক্রেট আজকে বলে দিই। কোম্পানি যে প্রোডাক্টগুলো আপনাকে অফার করেছে সেই প্রোডাক্টগুলো নিজে ব্যবহার করেন, আর সিস্টেমটা ডুপ্লিকেট করেন নিজের দলের মধ্যে। এই দুইটা জিনিস যদি আপনি কন্টিনিউ করেন, আপনি কিন্তু ডায়মন্ড হিসেবে এখানে দেখতেছেন আপনাকে। সো থিঙ্ক লাইক এ ডায়মন্ড। যখন আপনি ডায়মন্ড হিসেবে চিন্তা করবেন, তখনই কিন্তু আপনি ডায়মন্ড হতে পারবেন। আর আপনার জন্য অপেক্ষা করতেছে কি? আপনার স্বপ্নের গাড়ি। এ পর্বে স্বাগত বক্তব্য। আর স্বাগত বক্তব্য নিয়ে এই মুহূর্তে মঞ্চে আসছেন ডিভিশনাল ডেভেলপমেন্ট অফিসার ডিডিও জনাব জাকির হোসেন কিসলু। এখনো অর্ধাহারে অনাহারে ডাস্টবিনের পাশে মানুষ না খেয়ে দিনাতিপাত করছে। সেই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচয় দিয়েছে। উনি নোবেল বিজয়ী পুরস্কার ছিনিয়ে এনেছে। আমরাও ইনশাআল্লাহ এই ডেস্টিনির মাধ্যমে জনাব রফিকুল আমিনের নেতৃত্বে আমরাও জাতিসংঘ থেকে ইনশাআল্লাহ এই দুর্নীতিমুক্ত এবং বেকারমুক্ত দেশ গড়ার জন্য আমরা পুরস্কার ছিনিয়ে আনবো। কি আমরা পারবো না? ইনশাআল্লাহ আমরা অবশ্যই পারবো। এই দিনে দেখেন আমাদের সেই আজকের সেলিব্রেশন অনুষ্ঠানে আমরা যাকে সেলিব্রেশন দিতে যাচ্ছি, উনি দেখিয়ে দিয়েছে আমরাও কিছু পারি। আমরা এখন পর্যন্ত সেই ক্রাউন অ্যাম্বাসেডার পোস্ট পর্যন্ত যেতে পারি নাই, বাট উনি ডায়মন্ড এক্সিকিউটিভ পরপর দুবার ইনশাআল্লাহ উনি অ্যাচিভ করছে এবং ওনাকে আমরা সেলিব্রেশন দিতে যাচ্ছি। উনি আর কেউ নেই, আমাদের পরিচিত মুখ, আমাদের প্রাণপ্রিয় জনাব জুবায়ের সোহেল ভাই। এই প্রত্যেকে আমরা আগামী দিনে 2012 সাল আসতে এখনো 4টি বছর হয়ে গেছে। এই 2012 সালের মধ্যে আমরা ইনশাআল্লাহ এখানে এই হলের ভিতরে যারা যারা আছি প্রত্যেকেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে ডায়মন্ড এক্সিকিউটিভ নয়, ক্রাউন অ্যাম্বাসেডর হব। এবার আমাদের কাঙ্ক্ষিত সেলিব্রেশন পর্ব। আপনারা অলরেডি শুনে ফেলেছেন ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ। ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জুবায়ের সোহেল, তাকে আমরা এখনই সেলিব্রেট করব। এবার আমাদের কাঙ্ক্ষিত সেলিব্রেশন পর্ব। আপনারা অলরেডি শুনে ফেলেছেন ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ। ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জুবায়ের সোহেল, তাকে আমরা এখনই সেলিব্রেট করব। এই মুহূর্তে মঞ্চে আসছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে অনুরোধ করব সবাইকে নিয়ে মঞ্চে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহ সবাই মঞ্চে আসছেন। এখনই আমরা সেই মহামূল্যবান সার্টিফিকেট এবং গাড়ি তুলে দেব। এই মুহূর্তে মঞ্চে আসছেন আজকের সেলিব্রিটি ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জুবায়ের সোহেল।
ডাবল ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জুবায়ের সোহেলের। জনাব জুবায়ের সোহেল। আমি আপনাদের কাছে বলবো আজকে আমার ডাবল ডায়মন্ড হওয়ার গোপন রহস্য কি। একেবারে যদি এক কথায় আমাকে প্রকাশ করতে বলেন, আমি এক কথায় 30 সেকেন্ডে বলতে পারি সহজ সূত্রটা আমার জীবনে কোনটা কাজে লেগেছে। সেটা হলো কাজ করলে কাজ হয়। কাজ করেছি, ডায়মন্ড হয়েছি, সহজ সূত্র, 30 সেকেন্ড। অতএব এই হলবর্তী যারা মানুষ আছেন, আমি আপনারা এখানে যারা বসে আছেন, আমি সবার চেয়ে কম বুদ্ধি রাখি, সবার চেয়ে আমি বলতে গেলে একটু বোকাশোকা টাইপের মানুষ শুরু থেকেই ছিলাম। সেই 2000 সালে যখন ব্যবসাটা শুরু হলো তখন থেকে আমি খুব বোকা ছিলাম, ব্যবসাটা বুঝতাম না। আমাকে ইনভাইট করেছিল যিনি, আমার এক বন্ধু আনোয়ার, ও আমাকে বলল একটা ব্যবসা আছে চলো। আসলাম, প্ল্যান দেখলাম, কিছুই বুঝি নাই, শুধু বুঝেছি 600 টাকা আর 1200 টাকা। পরে আমি তো আর জয়েন করি না, ও ফলো আপ দিল, যেটাকে আমরা বলি গেস্ট ফলো আপ বা কাস্টমার ফলো আপ। ফলো আপ দেওয়ার পরে একসময় বলতে গেলে বিরক্ত হয়ে টাকা দিয়ে জয়েন করার পরে আবারও আমাকে কি করলো, অনেকটা বলতে গেলে ধরে নিয়ে আসছে এই কোম্পানিতে। ও যদি সেই দিন আমাকে ধরে না নিয়ে আসতো, সেদিন যদি ও ধাক্কা দিয়ে আমাকে ডেস্টিনিতে ঢুকিয়ে না দিত, আর ডাবল ডায়মন্ড হতাম না। সেই জন্য যেই বন্ধুটি আমাকে ইনভাইট করে নিয়ে আসছে তাকেও আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমি শুধু এইটুকুই বলবো আমার উপলব্ধি থেকে, যে আপনারা অনেকেই আছেন যাদেরকে অনেকে ধাক্কা দিয়ে জয়েন করিয়েছে। বিশ্বাস করুন, এই ধাক্কাটা যদি সে আরেকটু জোরে লাগিয়ে দেয় তাহলে আপনিও ডায়মন্ড হয়ে যাবেন। পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে না বুঝে গেলে বিপদ হতে পারে। একমাত্র প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড, যেখানে না বুঝে না শুনে আসলেও সাকসেস হওয়া যায়, যার বাস্তব উদাহরণ আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। একেবারে অন্তরস্থল থেকে আমি বলছি, আমি না বুঝেই ব্যবসাটা শুরু করেছিলাম। এবং সত্যিকার অর্থে বলতে কি, ব্যবসাটা বুঝতে বুঝতে আমার সময় লেগেছে ডায়মন্ড পর্যন্ত। ততদিনও ব্যবসা বুঝছি। এমডি স্যারের কথাটা এত সত্য যে ব্যবসাটা করা কঠিন, করা সহজ, বোঝা কঠিন। তাই ঘটেছে আমার জীবনে, আমার ডায়মন্ড লেগেছে শুধু বিজনেসটা বুঝতে। অনেক বন্ধুরা আছে যাদেরকে ইনভাইট করলে বলে আমরা অনেক কিছু জানি, ব্যবসাটা সম্পর্কে শুনেছি, পাকিস্তান পিরিয়ডে দেখেছি, আমি ব্রিটিশ পিরিয়ডের আমার অমুকের কাছে শুনেছি। এই সমস্ত বিজনেস বেশি দিন টিকবে না, তাদের জন্য এই ব্যবসাটা না। ব্যবসাটা আসলে বুঝতে বুঝতে সময় লেগে গেছে ডায়মন্ড পর্যন্ত। সেজন্য আমি আপনাদের সাথে কমিটমেন্ট করলাম যে আজকে থেকে বিজনেস শুরু, আজকে থেকে ব্যবসা শুরু আমার। আজকে আমি আপনাদের সাথে, আমি যখন ব্যবসাটা শুরু করি, একটু ঘটনা বলি তাহলে বুঝবেন আমি কোথা থেকে এসেছি। যদিও আমি 293তম স্টেটমেন্টে যখন ডায়মন্ড হলাম অ্যাক্সেন্টার থেকে, একটা গাড়ি কোম্পানি আমাকে দিয়েছে, আবার আজকে আরেকটা গাড়ির চাবি আমাকে দিল। আমি সেই দিন অনুভূতিতে বলেছি, অনেকে ছিলেন, আজকে আবার বলছি, যে আমি কবি নজরুল সরকারি কলেজে পড়তাম। ওই সময় একদিন সন্ধ্যার সময় এমডি স্যার, আজকে যিনি ট্রেনিং করালেন, আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের গোফরান ভাই, স্বপন ভাই, ওনারা আমি তখন থাকতাম মিরপুরের আগারগাঁও একটা জায়গা আছে ওইখানে, সেখানে বাসায় এসেছিল ইফতারের সময়। সেই দিনও রোজার মাস ছিল। আসার পর বললো আমরা ডেস্টিনি নামক একটা কোম্পানি করছি, যে কোনো একটা রেফারেন্সে এটা এসেছে, আমরা একটা নতুন কোম্পানি করেছি, আপনি এই কোম্পানিতে আসুন, কাজ করুন। শুধু এইটুকুই বলেছে। আর আমি যেহেতু বোকা ছিলাম, সেজন্য আমার বড় একটা বৈশিষ্ট্য ছিল, বোকা মানুষ তো বেশি বুঝে না, আমিও বেশি বুঝি নাই, তাই আমি বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা করার কারণে আজকের এই অঘটন ডাবল ডায়মন্ড, আদারওয়াইজ হতে পারতাম না। সেই দিন যদি আমি প্রশ্ন করতাম আপনাদের অফিস কোথায়, আপনাদের প্রোডাক্ট কি, আপনাদের বিজনেস কোথায় কোথায় আছে, কি আশায় বিষয়, তাহলে আমার বিজনেস আটকে যেত, সাকসেস আটকে যেত, আজকে আমি ডায়মন্ড হতাম না। এজন্য আমি সেকেন্ড ম্যাজিক বলবো এই ব্যবসায় সফল হওয়ার জন্য, বিলিভ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
দৈনিক ডেস্টিনি পত্রিকার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম সরকার। চিন্তার ক্ষেত্রে যদি পরিবর্তন আসে, ভাবনার ক্ষেত্রে যদি পরিবর্তন আসে, মন মানসিকতার ক্ষেত্রে যদি পরিবর্তন আসে, তাহলে কিন্তু সার্বিক পরিবর্তন আসা সম্ভব। এখানে এসে আমি এক সময় শুধুমাত্র, আমি এই কথা বলি, শুধুমাত্র এক সময় সাংবাদিক ছিলাম, অনেকের কথা প্রচার করতাম। আর এখন আমি উপলব্ধি থেকে বলছি, আমি শুধু সাংবাদিক নই, বা আমরা যারা আজকে দুজন বিখ্যাত ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন, আবুল কাশেম ফজলুল হক এবং আব্দুল হাই শিকদার, অনেক, কিন্তু তারা অনেক কথা বলেন, অনেক ভাবনার কথা বলেন, অনেক চিন্তার কথা বলেন, অনেক সুন্দর কথা বলেন, কিন্তু তাদেরকে আমার দাওয়াত করেছি কেন? যে দেখেন এই ভাবনা চিন্তাগুলোর বাস্তবে রূপায়িত হওয়ার ফলে মানুষের মধ্যে কি পরিবর্তন আসে, এই জন্যই তাদেরকে কিন্তু আমরা দেখেছি। অনেক জায়গায় শুধু ভাবনা চিন্তাগুলো বায়বীয় থাকে, আর এখানে কিন্তু বায়বীয় নয়। ভাবনা চিন্তাগুলো এখানে বাস্তবে দেখা যায়। সুন্দর হাসি মুখের কথা আমরা বলি, সুন্দর ভবিষ্যতের কথা বলি, আত্মনির্ভরশীল বাংলাদেশের কথা বলি, কিন্তু এসব বায়বীয় কথা। এখানে আসলেই এই ডেস্টিনির মধ্যে এসে এখানে দেখা যাবে যে ওই সুন্দর মুখগুলো কি, সুন্দর হাসিগুলো কি, সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল জীবনটা কি এখানে দেখা যায়। কাজেই বন্ধুগণ, আমার মূলত বক্তব্যটা এই ছিল যে আমাদের যারা বন্ধু এসছেন তারা এসে দেখে যান, এবং তারা দেখার পরে এই কথাগুলি সম্প্রসারিত হোক। এবার মঞ্চে আসছেন চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইজার মার্কেটিং অ্যান্ড ট্রেনিং ডেস্টিনি 2000 লিমিটেড জনাব মোহাম্মদ গোফরানুল হক। গত 8 বছরে আমরা আপনাদের জন্য এই আপনাদের ম্যানেজমেন্ট রফিকুল আমিনের নেতৃত্বে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। সেখানে MLM এই কনসেপ্টটিতে ব্যবসা করার জন্য যা যা করা দরকার আমরা বলবো, আমরা বুক ফুলিয়ে বলবো, আমরা কনফিডেন্টলি বলবো। আমরা আপনাদের জন্য সকলের সমানভাবে বিজনেস করার জন্য সেই প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি। এখন শুধু আপনাদের ব্যবসা করার পালা। আমাদের সকলের শিক্ষাগুরু রফিকুল আমিন সাহেব আজকে দেখিয়েছেন, ট্রেনিংটা করেছেন এবং পণ্যগুলি দেখিয়েছেন। আমি আর বিস্তারিত বলছি না। আর এই ট্রেনিং নিয়ে সে 15-16 জন ডায়মন্ড, হাজার হাজার 10,000-এর বেশি এক্সিকিউটিভ তৈরি হয়েছে, এবং তার মধ্য থেকে সর্বোচ্চ এই মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ অ্যাচিভমেন্টধারী আজকে যুবাশ্র হলো তার কথাগুলি বলেছে। আমার মনে হয় এই দুইজনের বক্তব্যটাকে একসাথে করলেই আপনারা আপনাদের মনের চাওয়াটা, আপনাদের চিন্তার খোরাকটা পেয়ে যাবেন। এবং তার সাথে আমিও বলবো যে আপনারা এই হলে যে 2000 আছেন, আপনারা সবাই ডায়মন্ড, অবশ্যই ডায়মন্ড এক্সিকিউটিভ আপনারা কোয়ালিফাই করবেন। I would like to request Mr. Mukesh Malhotra from India to deliver his speech. Mr. Mukesh Malhotra. ये बिजनेस एक इंडिविजुअल का नहीं है। ये बिजनेस में अगर आप सक्सेसफुल हो रहे हैं तो आपकी फैमिली आपके साथ हो तो और जल्दी सक्सेसफुल होते हैं। तो अगर आपको अप्रोच करना है तो अपनी फैमिली को साथ में लीजिए। इट्स अ फैमिली बिजनेस, क्योंकि आप एक अच्छा काम कर रहे हैं। आप इस काम को सोचिए कि ये काम वो है जिससे आप लोगों की सेहत दे रहे हैं, उनको एक अच्छा एनवायरनमेंट दे रहे हैं। आप लोग एक वो काम कर रहे हैं जो मतलब अगर कहा जाए तो सबसे बढ़िया काम है। किसी को किसी की सेहत देना, एक अच्छा एनवायरनमेंट देना, और सबसे बड़ा काम किसी को पैसा दिलवाना, उसको राह दिखाना कि पैसा कैसे कमाया जाता है। सो आई लाइक टू थैंक यू ऑल ऑफ यू। এই মুহূর্তে মঞ্চে আসছেন ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিকুল আমিন। আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সেটা হচ্ছে, আমরা একটা স্বপ্ন দেখেছিলাম অনেক কিছু করবো, ইন্ডাস্ট্রি করব, টাওয়ার করব। তার মধ্যে একটা ছিল যে আমরা একটা নাম করা হাসপাতাল করব। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা ঢাকার অদূরে টঙ্গীতেই প্রায় 30 বিঘা জায়গা ইতিমধ্যে আমরা চুক্তিপত্র সম্পন্ন করেছি একটা অত্যাধুনিক হাসপাতাল করার জন্য। এবং এই হাসপাতালে সেবার মান, এই হাসপাতালের পরিধি হবে এই উপমহাদেশের সেরা হাসপাতাল হিসাবে।
এবং সবচাইতে আরো দুটা ভালো খবর আছে, সেখানে ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা একটা স্পেশাল ডিসকাউন্টের সেবা পাবে এবং তারা ব্যবসায়িক লাভও পাবে। এবারে মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব আব্দুল হাই শিকদার। আমি এতটাই অভিভূত, আমাদের জাতীয় কবির কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে ইচ্ছে করছে, যা সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। খুবই সুন্দর এই সাফল্যের মঞ্চে, এই মঞ্চটাকে আমার মনে হচ্ছে সাফল্যের মঞ্চ। এত সব সফল মুখ আমার চোখের সামনে ঝলমল করছে ভোরের শিশিরের মতো, যে সকালে সূর্য যখন শিশিরের গায়ে প্রতিফলিত হয়, তারপরে যে একটা চমৎকার আবহাওয়া তৈরি হয়, একটা পরিবেশ, যে পরিবেশের জন্য আপনারা লড়াই করছেন, সেই জিনিসটা এখানে এসে দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের সবার চোখ মুখ থেকে ঠিকরে ঠিকরে যে সমস্ত সূর্য রশ্মিগুলো বেরোচ্ছে, সেগুলোতে আমি ভেতর থেকে আলোকিত হয়ে গেছি। তো আলাউদ্দিনের দৈত্যের গল্পটা তো মনে আছে, ওই যে কলসির মধ্যে দৈত্যকে ফেলে দিয়েছিল পানিতে সুলেমান আলাইহিস সালাম। তো দৈত্য সিদ্ধান্ত নিল যে এখন থেকে 1000 বছরের মধ্যে যদি কেউ তাকে এই পানি থেকে তোলে, তাহলে সে তাকে একটা রাজপ্রাসাদ বানিয়ে দেবে। 1000 বছরের মধ্যে কেউ তাকে তুলল না। তারপরে দৈত্য সিদ্ধান্ত নিল যে এর পরের 1000 বছরের মধ্যে কেউ যদি তাকে তোলে, তাহলে সে তাকে একটা ছোটখাটো জমিদারি বানিয়ে দেবে আর কি। কেউ তুলল না। তারপরে দৈত্য সিদ্ধান্ত নিল যে এর পরের 1000 বছরের মধ্যে কেউ যদি আমাকে তোলে, তাহলে তাকেই খাবো। সেই সময় জেলে দিয়ে ওটাকে তুলছে আর কি। তো দৈত্য তখন বলছে, জেলে তোকে তো আমি খাবো। তা এই যে ঘটনাটা আমার এখানে হচ্ছে উল্টাটা আর কি। আমি আমাদের রফিকুল আমিন ভাই বক্তৃতা শুনে আমি নিজে ডবল ডায়মন্ড হয়ে গেছি। এতটাই আমি মুগ্ধ হয়েছি যে আমি বাকশক্তি হারা আর কি। মানে অদ্ভুত, মানুষকে তার মনোজগতের ভেতরে মানুষের অন্তঃকরণকে আলোড়িত করা, আলোকিত করা, এটা একটা কৌশল, এটা একটা বিদ্যা, এটা একটা সায়েন্স। এবং এই সায়েন্সকে এই মানুষটি এত অবলীলায় করায়ত্ত করেছে যে আমাদের মতো যারা একটু চোয়াল টোয়াল বাজিয়ে খাইটাই, তারা পর্যন্ত হতবাক। তো এরপরে আসলো আমাদের ডাবল ডায়মন্ড, সত্যিকারের হীরা। এটা সাউথ আফ্রিকান হীরা না, একের বাংলাদেশের হীরা, এই জুবায়ের সোহেল। তাই বললাম যে রফিকুল আমিন ভাইয়ের কাছ থেকে তো প্রচুর বিরিয়ানি খাওয়া হলো, আমি তো ডবল ডায়মন্ড হয়ে গেছি, দেখে এবার কি হয়। সে এসে দেখি পায়েস নিয়ে এসে হাজির। প্রচুর পায়েস খাওয়া হলো, মুগ্ধ। কারণ যাক বাবা, এবার তো যাওয়ার সময় হলো আর কি। কিন্তু তৃতীয় সে 1000 বছরের মধ্যে এসে রফিকুল ইসলাম সরকার ভাই এসে হাজির। তিনি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিলেন আর কি, মানে খাওয়ার পরের কাজটা আর কি। আসলে বলার আর কিছু নাই। তো এই যে 3000 বছর ধরে এখানে থাকলাম এবং এই যে বক্তব্যগুলো শুনলাম, আমার এখন রফিক ভাইয়ের উপরে রাগ হচ্ছে যে এই সমস্ত অনন্য সাধারণ অনুষ্ঠানগুলোতে আমাদের মতো লোকদেরকে আনাটা কি জন্য? বরং আপনারা বিশেষ অতিথি হয়ে আমাদের কাছে যাবেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশের চিত্তের জগতের যে দৈন্য দশা, সেগুলোর থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, আপনাদের মতো মানুষদের দরকার এখন। এই মুহূর্তে মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাশেম ফজলুল হক। প্রথমেই আপনাদের ম্যানেজিং ডিরেক্টরের বক্তব্য শুনলাম অনেকক্ষণ ধরে, কোনো ক্লান্তি বোধ করিনি, অত্যন্ত আনন্দ লেগেছে। তারপর আপনাদের অন্য যারা কথা বলেছেন তাদের প্রত্যেকের বক্তব্যেই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং শিক্ষণীয় অনেক কথাও পেয়েছি। সবচেয়ে বড় কথা হলো আপনাদের সকলের মধ্যেই, কথার মধ্যে তো আছেই, চোখে মুখে একটা দৃঢ় মনোবলের পরিচয় আছে। এই মনোবল, আত্মবিশ্বাস, পারস্পরিক বিশ্বাস, এইটি খুব বড় ব্যাপার এবং এই
দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস, পারস্পরিক বিশ্বাস থাকলে যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সংস্থা সাফল্য অর্জন করেই। এবং ডেস্টিনি গ্রুপের যে কর্মকাণ্ড আমি সামান্য পরিচিত হয়েছি, তাতে এই যে লক্ষ্য করেছি যে এই সংস্থার কর্মপদ্ধতি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গেই আমাদের দেশে মেলে না। এটা অদ্বিতীয়। দ্বিতীয়, এটাও লক্ষ্য করেছি এবং আজকেও আপনাদের কথাবার্তা থেকে বুঝতে পেরেছি যে আপনাদের কাজের মধ্যে সাফল্য আছে এবং ধাপে ধাপে সাফল্য থেকে উচ্চতর সাফল্যের দিকে আপনারা যাচ্ছেন। এটা আমাদের সকলের জন্যেই অত্যন্ত আনন্দের ব্যাপার। আমাদের দেশে সাধারণভাবে প্রায় সকল স্তরে মানুষের মধ্যে নেগেটিভ মনোভাব লক্ষ্য করা যায়, একটা নাবাচক, খারাপটার দিকে বেশি মনোযোগ, ভালো যে আছে সমাজের ভিতরে, শুভ ইচ্ছা, শুভ প্রয়াস এবং তাতেও সাফল্য আছে, সেই বিষয়টাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। আব্দুল হাই শিকদারও বলে গেছেন যে একটা নেগেটিভ, নাবাচক, নেতিবাচক, নয়ার্থক মনোভাব, এই নয়ার্থক মনোভাব, নাবাচক মনোভাব, নেগেটিভ অ্যাপ্রোচ ব্যর্থতা থেকে ব্যর্থতায় নিয়ে যায়। আপনাদের কর্তব্য হবে আপনাদের প্রতিষ্ঠানে যেমন একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা অগ্রসর হচ্ছেন, সেই রকম আপনাদের প্রতিদিনের জীবনযাত্রায় চারপাশে অন্য মানুষদের মনেও এই পজিটিভ থিঙ্কিং, পজিটিভ আউটলুক, একটা সদর্থক হাবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। খারাপ আছে, চিরকাল ছিল, সমস্যা আছে, সমস্যা মানুষের সমাজে চিরকাল ছিল, কিন্তু এই সমস্যাকে অতিক্রম করে এগোবার সাফল্য অর্জনের যে চেষ্টা, খারাপকে দমন করে পরাজিত করে ভালোকে জয়যুক্ত করবার যে চেষ্টা, তারই মধ্যেই তো মানুষের অপরাজেয় মনোবলের পরিচয়, সাফল্যের পরিচয়, এবং তার মধ্য দিয়েই মানবজাতি এগিয়েছে। মানুষ কাপড় পরতে জানতো না, মানুষ ঘর বাড়ি বাঁধতে জানতো না, মানুষ পরিবার গড়ে তোলেনি, সেরকম যে অবস্থা মানুষের সমাজে ছিল আমরা তা জানি। এবং আজকের পৃথিবীতেও পাহাড়ে জঙ্গলে কোথাও কোথাও সেরকম মানুষ আছে, এবং সেই মানুষদের বংশধরেরাই তো আজকে পৃথিবীর সর্বত্র এত কিছু অর্জন করেছে। বিজ্ঞানের, টেকনোলজির এই আবিষ্কার, উদ্ভাবন, তা দিয়ে নিজেদের সুখ সমৃদ্ধি বাড়িয়েছে। এবং এই দিকে যখন আমরা তাকাই তখন আশা করার সাফল্যের এবং আরো বড় সাফল্যের কারণ খুঁজে পাই। একটা নৈতিক ব্যাপার আছে যে মানুষের সমাজে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের সংগ্রাম আছে। বিশেষ করে গত 15-20 বছর ধরে দেখা যাচ্ছে যে সারা পৃথিবী জুড়েই অপশক্তি কর্তৃত্ব বিস্তার করে আছে। আজকে যুদ্ধ বিগ্রহের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে অপশক্তি কত প্রবল। বিজনেসের ক্ষেত্রে গুডউইল একটা খুব বড় ব্যাপার। গুডউইল মানে জনসাধারণ বলবে যে এই প্রতিষ্ঠান ভালো, এই প্রতিষ্ঠানের জিনিস কিনলে আমরা ঠকবো না, এই প্রতিষ্ঠানের জিনিস ব্যবহার করে আমরা উপকৃত হই, চোখ বন্ধ করে বিশ্বাসের সঙ্গে এই প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী জিনিস আমরা কিনতে পারি। এই যে গুডউইল, এই গুডউইল পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশেও যারা অর্জন করতে পেরেছে তারাই তো বিজনেসের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। আমরা 1947 সনে পাকিস্তান হওয়ার পরে প্রথমে দেখেছি যে কিছু কিছু ব্যবসায়িক সংস্থা কোনো একটা ভালো জিনিস তৈরি করলো, মানুষ খুব সেটা কিনছে, কিছুদিন পরে হঠাৎ করে দেখা গেল যে জিনিসটার কোয়ালিটি খারাপ করে দিয়ে একসঙ্গে অনেক বেশি লাভ করে নিয়েছে, তাতে মানুষ প্রতারিত হয়েছে। এবং এই ধরনের প্রতারণার ঘটনা আমাদের দেশে বিশেষ করে ইংরেজ শাসন চলে যাওয়ার পরে গত 60-65 বছরের মধ্যে অনেক বেশি হয়েছে। বড় বড় প্রতিষ্ঠান, শত শত হাজার কোটি টাকার মালিক, তারা জনসাধারণকে এইভাবে প্রতারণা করছে। সেই দেশে ডেস্টিনি গ্রুপ যদি বিজনেস এথিক বা ব্যবসায়িক সততার পরিচয় দিতে পারে, অবশ্যই ডেস্টিনি গ্রুপ সাফল্য এবং আরো সাফল্য অর্জন করবে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে পরিপূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা কথা বলেছেন এবং আপনাদের চোখে মুখে সেই আত্মবিশ্বাসের দীপ্তি দেখে পেয়েছি। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের খুব প্রিয় মুখ, হাসি মুখ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত দিনে আমাদের সকলের মধ্যে কিন্তু পাওয়ার আছে, পাওয়ারটাকে পারিশ করার মতো
উৎসাহ উদ্দীপনা দেওয়ার লোক ছিল না বলেই কিন্তু আমরা পিছনে ছিলাম। এখন আমাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার মতো লিডার ক্রিয়েট হয়েছে, আমরা লিড দিচ্ছি বা আপনারা লিড দিচ্ছেন, এই দেশ আর পিছিয়ে নেই, সামনের দিকে এগিয়ে যাবে। পিছনে তাকানোর সময় নাই, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, কাজ আর কাজ। লেফট রাইটে শোনার সময় নাই, বয়রা হয়ে যায় কিছুদিনের জন্য। কারণ আমরা প্রতিজ্ঞা করেছি, কমিটমেন্ট করেছি 2012 সালের মধ্যে এই দেশে বেকার মুক্ত, অর্থনীতি মুক্ত করব বলে আমরা ঘোষণা দিয়েছি। এখন আপনাদের কমিটমেন্ট করতে হবে না, উনি ডাবল ডায়মন্ড হয়েছে, আমরা অন্তত উনার থেকে এগিয়ে যাব। এখানে 7 ডায়মন্ড হতে পারবেন, 3 ডায়মন্ড হতে পারবেন, এগুলি সিস্টেম রয়েছে। তো আজকে থেকে কমিটমেন্ট করেন, দৌড়ান, জেলার সিভিল কোনো ওনার উপরে, উনি যদি পারে আমরা কেন পারবো না, সেটা নিয়ে কাজ করে ইনশাল্লাহ পৌঁছে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।